লোড ক্যালকুলেশন করতে হয় এবং কিভাবে বিএনবিসি স্ট্যান্ডার্ড গুলো ফলো করতে হয় বা বিএনবিসি যে রুলস গুলো আছে তার কিছু অংশ আমরা দেখা ট্রাই করব এবং সেগুলো কিভাবে লোড ক্যালকুলেশন ইউজ করতে হয় সেগুলো আমরা দেখব। অর্থাৎ আমাদের আজকে আমাদের যে 3 নাম্বার প্রজেক্ট ছিল অর্থাৎ ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, তার সেই 3 নাম্বার প্রজেক্টের সেকেন্ড পার্ট আজকে আমরা স্টার্ট করতে যাচ্ছি। ফার্স্ট পার্টে আমাদের লাইটিং ক্যালকুলেশন নিয়ে আলোচনা হয়েছিল, বাট সেকেন্ড ক্যালকুলেশন আমরা আলোচনা করছি জাস্ট লোড ক্যালকুলেশন সম্পর্কে, দেন রেটিং অফ লোড। অর্থাৎ লোড ক্যালকুলেশন করতে গেলে তো অবশ্যই আমাদের লোডগুলোর রেটিং জানতে হবে। অর্থাৎ এক এক ম্যানুফ্যাকচারিং কোম্পানির কিন্তু আসলে লোড রেটিংটা এক এক রকম হয়ে থাকে, বাট আমরা কিভাবে জাস্ট একটি এস্টিমেট অর্থাৎ আনুমানিক একটি ভ্যালু ধরে নিয়ে জাস্ট লোড এস্টিমেট করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো তার একটা প্রসেস আমরা বিএনবিসি থেকে দেখা ট্রাই করবো। দেন ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি, এই ফ্যাক্টরটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে লোড ক্যালকুলেশন করতে গেলে। দেন রিস্ক এন্ড সেফটি ফ্যাক্টর, এগুলো কিছু টার্ম যেগুলো আমরা লোড ক্যালকুলেশন করার সময় ইউজ করে থাকি। সার্কিট ব্রেকার এন্ড কেবল কিভাবে সিলেক্ট করতে হয় ক্যালকুলেশন করার পর, অর্থাৎ লোড ক্যালকুলেশন থেকে স্টার্ট করে সার্কিট ব্রেকার এন্ড কেবল সিলেকশন প্রসেস পর্যন্ত আমরা দেখা ট্রাই করবো আজকে। তো শুরুতে আমরা যদি জানার ট্রাই করি যে ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি কি জিনিস। তো ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি বুঝতে হলে আমাদেরকে আগে কয়েকটি টার্ম বুঝতে হবে। সেগুলো হচ্ছে আমাদের কানেক্টেড লোড, ডিমান্ড ফ্যাক্টর এন্ড ডাইভার্সিটি, ম্যাক্সিমাম ডিমান্ড ফ্যাক্টর এন্ড ম্যাক্সিমাম ডিমান্ড। তো আমরা যদি কানেক্টেড লোড জিনিসটা কি একটু বোঝার ট্রাই করি, এটা হচ্ছে দ্য টোটাল লোডস দোজ আর কানেক্টেড উইথ সার্কিট ইজ কল্ড কানেক্টেড লোড। অর্থাৎ আমাদের সার্কিটে, এটা হাউস ওয়ারিং হোক বা কোনো ইন্ডাস্ট্রিতে হোক, আমাদের লাইভ যেই ওয়ারিং কানেকশন ইলেকট্রিসিটি যে কানেকশন আছে সেই লাইভ ইলেকট্রিসিটি কানেকশনের সঙ্গে যতগুলো লোড আমার কানেক্টেড থাকবে সবগুলো কানেক্টেড লোডই হচ্ছে যতগুলো লোড কানেক্ট থাকবে সবগুলো হচ্ছে আমাদের কানেক্টেড লোড। সাপোজ আপনার বাসাবাড়িতে তো অবশ্যই আপনারা যে ইলেকট্রিসিটি ড্র করেছেন, ইলেকট্রিসিটি নিয়ে আসছেন, তো সেক্ষেত্রে বাড়িতে যতগুলো লোড আছে যেগুলো আমাদের ওয়্যারের সঙ্গে কানেক্টেড সেগুলো হচ্ছে আমাদের কানেক্টেড লোড। দেন আমাদের ডিমান্ড ফ্যাক্টর একটি টার্মস আছে, সেটা জানতে হবে। দ্য ফ্যাক্টর অ্যাপ্লাইড অ্যাজ অ্যান অ্যালাউয়েন্স অফ লোড নট লাইকলি টু বি ইউজড অ্যাট সেম টাইম। অর্থাৎ একটু আগে যে আমরা আলোচনা করে আসলাম যে কানেক্টেড লোড সম্পর্কে, আমাদের সার্কিটে যতগুলো লোড কানেক্টেড আছে সেই সবগুলো লোডকে আমরা একসঙ্গে কানেক্টেড লোড বলছি। বাট এখানে একটা কোশ্চেন হচ্ছে যে যতগুলো লোড কানেক্টেড থাকে সার্কিটের সঙ্গে সবগুলো লোড কি একই টাইমে জাস্ট একই টাইমে আমরা অপারেট করি? সাপোজ যদি লাইট ইউজ করার কথা বলি, দিনের বেলা তো আমরা লাইট ইউজ করি না, রাতের বেলা যখন আমরা লাইট ইউজ করি সবগুলো লাইট কিন্তু আমরা একসঙ্গে জ্বালিয়ে রাখি না। আমরা যে কিছু রুমে লাইট আমরা সবসময় জ্বালিয়ে রাখি বা কিছু রুমে হয়তো অফ করে রাখতে পারবো, বাট সাপোজ বাথরুমের যে লাইট গুলো থাকবে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে অফ করে রাখা হয়। যখন আমরা বাথরুমে যাই তখন জাস্ট লাইট জ্বালিয়ে তারপর যাওয়ার ট্রাই করি, আদারওয়াইজ আমরা বন্ধ করে রাখি। তো এখানে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর যেটা ইউজ করে, যেটা অ্যাপ্লাই করে আমরা জাস্ট একটু আইডিয়া নিতে পারবো কতগুলো লোড কানেক্টেড লোড গুলোর মধ্যে কতগুলো লোড আমার একই সঙ্গে অপারেট হতে পারে। আমি তো শুধু লাইটের এক্সাম্পল দিলাম, বাড়িতে যতগুলো লোড আছে সবগুলো লোড কিন্তু একই সঙ্গে আমরা অপারেট করি না বা একই সঙ্গে আমরা লাইভের সঙ্গে কানেকশন দেই না ইলেকট্রিসিটির সঙ্গে। তো ডিমান্ড ফ্যাক্টর এটা যদি সংজ্ঞা যদি আমি দিতে যাই তাহলে এটা হচ্ছে একটা রেশিও, একটা অনুপাত। সেটা হচ্ছে একই সঙ্গে হাইস্ট আমার কতগুলো লোড জাস্ট আমি ইউজ করবো একই সঙ্গে ডিভাইডেড বাই হচ্ছে আমার কানেক্টেড লোড। অর্থাৎ বাড়িতে যতগুলো লোড আছে সবগুলো লোডকে আমরা ডিভাইড করব, একই সময়ে আমি হাইস্ট কতগুলো লোড আমি অপারেট করতে পারি একসঙ্গে তো সবগুলো লোড আসলে অপারেট হবে না। তো যতগুলো লোড আমার হাইস্ট অপারেট হতে পারে সবগুলো লোডকে যদি আমরা এই কানেক্টেড লোড দিয়ে ডিভাইড করে ফেলি তাহলে যেই ফ্যাক্টরটা বা যে রেশিওটা পাওয়া যায় সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। এবং অন্য দিক থেকে আমরা যদি কানেক্টেড লোডের সঙ্গে ডিমান্ড ফ্যাক্টর মাল্টিপ্লাই করি তাহলে জাস্ট আমরা সেই ভ্যালুটাই পাবো, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ডিমান্ড। অর্থাৎ এই ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে আমাদের একই সঙ্গে সর্বোচ্চ কতগুলো লোড আমরা কানেক্টেড করে জাস্ট অপারেট করতে পারি। কানেক্টেড তো সবসময় থাকে, বাট ইলেকট্রিসিটির সঙ্গে কানেক্ট করে জাস্ট সুইচ দিয়ে আমরা সেগুলো অপারেট করব।
তো সেক্ষেত্রে আমরা যদি ম্যাক্সিমাম ডিমান্ড এটার ভ্যালু বের করতে চাই, তাহলে সেই ম্যাক্সিমাম ডিমান্ডের ভ্যালুটা হচ্ছে আমাদের টোটাল কানেক্টেড লোড, অর্থাৎ এই টোটাল কানেক্টেড লোডের সঙ্গে আমরা ডিমান্ড, এখানে ডাইভার্সিটি দেখা যাচ্ছে, এটা আসলে ডিমান্ড ফ্যাক্টর হবে। আমরা একটু এটা এডিট করে ফেলি। এই ডিমান্ড ফ্যাক্টরকে অনেক সময় কেউ ডাইভার্সিটি ফ্যাক্টর বলতে পারে, বাট এটা আসলে ডিমান্ড ফ্যাক্টরই। তো টোটাল কানেক্টেড লোডের সঙ্গে জাস্ট ডিমান্ড ফ্যাক্টর মাল্টিপ্লাই করে আমরা ম্যাক্সিমাম ডিমান্ডটা পেয়ে গেলাম। এখন হচ্ছে এই যে আমাদের ডিমান্ড ফ্যাক্টর, এটার ভ্যালু আসলে কত, কোন ধরনের লোডের ক্ষেত্রে ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালুটা কত, সেটা বিএনবিসি তে কিন্তু উল্লেখ করা আছে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিএনবিসির যে অ্যাপেন্ডেক্স পার্ট, আমরা একটু পরে বিএনবিসি যে পিডিএফ ভার্সনটা আছে সেটা বের করে দেখবো। সেই অ্যাপেন্ডেক্স পার্টের টেবিল নাম্বার 8.1.1, এটা কিন্তু সরাসরি আমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এসেছি, তো আমরা বই থেকেও সরাসরি দেখবো, কোনো সমস্যা নেই। সেখানে আমরা দেখতে পাচ্ছি কোন টাইপের লোডের জন্য আমাদের ডিমান্ড ফ্যাক্টর কত হবে এবং সেটা কোথায় ইউজ করা হচ্ছে সেটার উপর কিন্তু ডিপেন্ড করছে। আমরা যদি হাউস বা রেসিডেন্সিয়াল হাউসে ইউজ করি তাহলে আমাদের ডিমান্ড ফ্যাক্টর কত হবে। এছাড়া যদি কোনো স্মল শপ বা স্টোর অফিস এগুলো হয়ে থাকে বা কোনো কমার্শিয়াল এরিয়াতে হয়ে থাকে তাহলে সেটা লোড কত হবে, এবং স্মল হোটেল, এছাড়া বোর্ডিং, গেস্ট হাউস, হোস্টেল গুলোতে সাধারণত এগুলো কত হয়ে থাকে সেই তার একটি ওভারভিউ আমরা দেখতে পাচ্ছি। সাপোজ আমরা যদি একে একে বুঝে ট্রাই করি, এখানে দেখতে পাচ্ছি পারপোজ অফ ফাইনাল সার্কিট ফেড ফ্রম কন্ডাক্টর অর সুইচ গিয়ার টু হুইচ ডাইভার্সিটি অ্যাপ্লাইড। তো এখানে আবার এটা ডাইভার্সিটি উল্লেখ করা হয়েছে, তো কোনো সমস্যা নেই, আমরা ডিমান্ড ফ্যাক্টর বা ডাইভার্সিটি একভাবে আসলে উল্লেখ করছি। এখানে কিন্তু আসলে অ্যালায়েন্স অফ ডাইভার্সিটি বলা হচ্ছে। তো এখানে জাস্ট লাইটিং এর জন্য, অর্থাৎ লাইটিং এর জন্য যে লোডগুলো আমরা ইউজ করি, বাল্ব, সেটা হতে পারে ফ্লুরিসেন্ট বাল্ব থেকে শুরু করে এলইডি বাল্ব, যাই হোক না কেন, সেই বাল্বগুলো, যতগুলো বাল্ব আমার কানেক্টেড থাকবে সেই টোটাল কানেক্টেড লোডের 66% কারেন্টকে আমরা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড হিসেবে ক্যালকুলেট করব। অর্থাৎ 66, এটা তো অনেক কমপ্লেক্স হয়ে যায়, বাট আমি যদি ধরে নিচ্ছি যে আমার বাড়ি, আপনার বাড়িতে সাপোজ ধরে নিচ্ছি যে 500 ওয়াটের কি যতগুলো লোড কানেক্টেড আছে, যতগুলো বাল্ব আমার কানেক্টেড আছে সবগুলোকে প্লাস করলে আমাদের 500 ওয়াট আসছে, ধরে নিচ্ছি আমরা 500 ওয়াট হচ্ছে। তাহলে আমরা যদি 66 না ধরে 60% ধরি, তাহলে 500 60% কত হতে পারে, সেটা হচ্ছে 300 ওয়াট। তো যখন আমরা লোড ক্যালকুলেশন করব তখন আমরা ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করব হচ্ছে 300 ওয়াট, এবং সেই ম্যাক্সিমাম ডিমান্ড ক্যালকুলেট করে তারপর হচ্ছে আমরা কেবল এবং সার্কিট ব্রেকার সিলেকশন করব। কারণ কেবল এবং সার্কিট ব্রেকার সিলেকশন করতে চাচ্ছিলাম যখন, তখন আমরা জাস্ট এই জিনিসটা জানতে চাই যে এই সার্কিট ব্রেকার এবং কেবল ম্যাক্সিমাম কত কারেন্ট ক্যারি করতে পারে। এখন আমাদের যতগুলো কানেক্টেড লোড আছে সবগুলো প্লাস করে যদি আমরা সেভাবে কেবল এবং সার্কিট ব্রেকার ইউজ করি, তাহলে সবগুলো লোড যতগুলো কানেক্টেড আছে সবগুলো তো আর একসঙ্গে আমরা অপারেট করি না, সেক্ষেত্রে সাইজটা অনেক বড় হয়ে যাবে নরমালি। এছাড়া যদি আমরা প্রয়োজনের থেকে অতিরিক্ত সাইজের সার্কিট ব্রেকারের সাইজিং এবং কেবলের সাইজিংটা করি, তাহলে এমনও হতে পারে যে আমাদের লোডগুলোর ক্ষতিগ্রস্ত হতে পারে। সাপোজ কোনো সময় যদি হাই পরিমাণ কারেন্ট ফ্লো হয় আমাদের ইকুইপমেন্টের ভিতর দিয়ে, তো সার্কিট ব্রেকারের রেটিংটা যদি আমরা অনেক হাই সিলেক্ট করে রাখি তখন তো সার্কিট ব্রেকার ট্রিপ করবে না সময় মতো, ওভারলোডেড হয়ে গেল কোন একটি ডিভাইস, কোন একটা মোটর ওভারলোডেড হয়ে গেল, তো সার্কিট ব্রেকার তো ট্রিপ করতে ভুলে যাবে। যদি আমরা সার্কিট ব্রেকার ভুলে যাওয়া না, তো সার্কিট ব্রেকার নরমালি তার ফাংশনালিটি অনুসারে ট্রিপ করবে না, কারণ যেহেতু আমরা সার্কিট ব্রেকারের সাইজ অনেক হাই করে নিয়েছি। তো এভাবে আসলে ডিমান্ড ফ্যাক্টরটা প্রয়োজন পড়ে। তো আমরা যখন ক্যালকুলেশন করবো তখন আরো বিস্তারিত দেখার ট্রাই করবো। তো এখানে লাইটিং সিস্টেমের জন্য যদি বাসাবাড়ি হয় তাহলে 66% হচ্ছে আমরা ডিমান্ড ফ্যাক্টর ধরে নিব। বাট সেটা যদি কোনো কমার্শিয়াল এরিয়ার জন্য হয়, স্মল শপ, স্টোর হাউস, এছাড়া বিজনেস প্রেমিসেস, সেখানে 90% লোড আমরা ধরে নিব। কারণ অফিস আদালত গুলোতে কিন্তু প্রায় ম্যাক্সিমাম জায়গায় শুধুমাত্র ওয়াশরুম ছাড়া বাকি সবসময় সবগুলোতেই ম্যাক্সিমাম লাইট গুলো বা লাইট লোড গুলো কিন্তু জাস্ট
যা সুইচ অন করা থাকে ম্যাক্সিমাম গুলোই আমরা জ্বালিয়ে রাখি। দেন যদি কোনো হোস্টেল বা হাউস, গেস্ট হাউস এগুলো হয়ে থাকে সেক্ষেত্রে 75%। দেন এখানে কুকিং অ্যাপ্লায়েন্সের কথা যদি বলি, অর্থাৎ কুকিং যে ইনস্ট্রুমেন্ট গুলো আমাদের ওভেন থেকে শুরু করে রাইস কুকার, এছাড়া ইলেকট্রিক কুকার যেগুলো আছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা এখানে একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, বাট এটা একদম ইজি। তবে শুরুতে বলে রাখছি, এই যে ডিমান্ড ফ্যাক্টর গুলো এগুলো তখনই ইউজ করা হবে যখন আমরা একসঙ্গে একাধিক লোড গুলো ইউজ করব। সাপোজ একটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্ল্যাটে যদি আমি একটা ওভেনের কানেকশন দিয়ে থাকি, প্রত্যেকটা বিল্ডিং একটা ওভেনের কানেকশন যদি আমরা দিয়ে থাকি, তাহলে সবগুলো যে কুকিং এলিমেন্টস গুলো আছে, যে কুকিং ইলেকট্রিক কুকার গুলো আছে, সবগুলো লোড একসঙ্গে প্লাস করে তারপর হচ্ছে এই ডিমান্ড ফ্যাক্টরটা আমরা বের করে ট্রাই করব। বাট আমরা যদি এমন করি যে একটি ফ্ল্যাটের জন্য, শুধুমাত্র একটি ফ্ল্যাটের জন্য আমরা লোড ক্যালকুলেশন করছি, সেখানে শুধুমাত্র একটি কুকিং এলিমেন্টসই আছে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট কুকিং এলিমেন্টস এর ওয়াট রেটিংটা যত ততটাই আমাদের ধরে নিতে হবে, এগুলো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি যে কোন একটি বিল্ডিং এ সাপোজ 10টির মতো আমাদের, ধরে নিচ্ছি 5 স্টোরেড একটি বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং আমাদের 2টি করে ফ্ল্যাট এবং প্রতিটি ফ্ল্যাটে একটা করে ওভেন কানেকশন দেওয়া হয়েছে বা রাইস কুকারের কানেকশন, এবং সবগুলো প্লাস করে আমাদের ধরে নিচ্ছি যে আমাদের 100 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছে। প্রথমে আমরা ওয়াট রেটিং বের করে নিব, তারপর ক্যালকুলেট করে আম্পিয়ার রেটিংটা ক্যালকুলেট করে দেখা গেল সেখানে 100 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা 300, যখন 100 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হবে, ক্যালকুলেট করে দেখছি যে 100 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট ফ্লো হচ্ছে, তখন আমরা যে কাজটা করব, শুরুতে হচ্ছে 10 অ্যাম্পিয়ারটা ফিক্সড করে নেব। আমি যদি একটু এখান থেকে একটা পেন নিয়ে স্টার্ট করি, সাপোজ ধরে নিচ্ছে আমাদের টোটাল যত কানেক্টেড লোড গুলো আছে কুকিং এলিমেন্টস এর ক্ষেত্রে, সেগুলো সবগুলোর প্লাস করে আমাদের কারেন্ট রেটিং এসেছে 100 অ্যাম্পিয়ার। এখন এখান থেকে যদি আমরা বের করতে চাই এই 100 অ্যাম্পিয়ার কানেক্টেড ইলেকট্রিক কুকারের জন্য আমাদের ডিমান্ড ফ্যাক্টর কত হবে, তখন হচ্ছে কি 100 অ্যাম্পিয়ার থেকে আমরা শুরুতে 10 অ্যাম্পিয়ার হচ্ছে ক্যালকুলেট করব। শুরুতে 10 অ্যাম্পিয়ার আমরা ধরে নিচ্ছি, কারণ এখানে বলা হচ্ছে আমরা 10 অ্যাম্পিয়ার ফিক্স ধরে নিব। 10 অ্যাম্পিয়ার ফিক্স ধরার পর তার সঙ্গে প্লাস করবে একটা ভ্যালু, সেটা হচ্ছে 30% অফ কানেক্টেড কুকিং অ্যাপ্লায়েন্স ইন এক্সিস 10 অ্যাম্পিয়ার্স। অর্থাৎ এই 10 অ্যাম্পিয়ার্স কারেন্ট রেটিংটা নেওয়ার পর আরো এক্সট্রা আমাদের কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে, সেটা হচ্ছে 90 অ্যাম্পিয়ারের মতো। তো সেই 90 অ্যাম্পিয়ারের 30% হচ্ছে আমাদেরকে নিতে হবে। তো এই 100 থেকে 10 অ্যাম্পিয়ার্স যেহেতু আমরা প্লাস করে ফেলেছি, এখন বাকি আছে মোটামুটি 90 অ্যাম্পিয়ার্স। তো আমরা 90 অ্যাম্পিয়ার্স কে মাল্টিপ্লাই করছি জাস্ট 30, এখান থেকে 30% দিয়ে। তো 30% দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের যে ভ্যালুটা আসে তার সঙ্গে আমরা আরো অতিরিক্ত 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্লাস করে দেবো। তো আমরা এখানে প্লাস করছি 5 অ্যাম্পিয়ার। তো 5 এটা ক্যালকুলেট করে জাস্ট 90 অ্যাম্পিয়ারের 30% কত হয় সেটা আমাদের একটু দেখতে হবে। তো দেখার জন্য আমরা আগে এটা ইরেজ করে ফেলি ইরেজার দিয়ে। আমি একটু ক্যালকুলেটর থেকে আসছি, এখানে ক্যালকুলেটরটা অন করে যদি আমরা একটু হিসাব করি, সাপোজ প্রথমে হচ্ছে 10 অ্যাম্পিয়ার আমরা প্লাস করছি, তার সঙ্গে আমরা প্লাস করছি 100 থেকে 10 অ্যাম্পিয়ার বিয়োগ করলে থাকে হচ্ছে 90, তার সঙ্গে মাল্টিপ্লাই করছি 30% কে আমরা সরাসরি 30 দিয়ে মাল্টিপ্লাই না করে এখানে আমরা 0.3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। অর্থাৎ 30% হচ্ছে 30/100, সেটাকে ক্যালকুলেট করে ডেসিমেলে প্রকাশ করলে আমাদের 0.3 চলে আসে। এটাকে 0.3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার সঙ্গে আমরা প্লাস করে মাইনাস না, আসলে আমরা প্লাস করতে হবে, প্লাস করছি 5 অ্যাম্পিয়ার। তো দেখতে পাচ্ছি 42 অ্যাম্পিয়ার মতো কারেন্ট আসছে। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেট করে দেখি যে কোন একটি বিল্ডিং এ কুকিং অ্যাপ্লায়েন্স বা কুকিং এলিমেন্টস গুলোর কারেন্ট রেটিং জাস্ট 100 অ্যাম্পিয়ার আসে, তাহলে তার ম্যাক্সিমাম ডিমান্ড হবে 42 অ্যাম্পিয়ার। যেটা কিভাবে ক্যালকুলেট করতে সেটা তো আমরা দেখলামই। তো আরেক টাইপের ক্যালকুলেশন আছে, যেটা কোনো হাউস বা অফিস বিল্ডিং, সেক্ষেত্রে আমাদের 100% ফুল লোড অফ
লার্জ অ্যাপ্লায়েন্স অর্থাৎ যতগুলো ইকুইপমেন্ট আছে তার মধ্যে সবচেয়ে বড় যেই ইকুইপমেন্টটা থাকবে, অর্থাৎ ডিফারেন্ট রেটিং এর আমার কুকিং এলিমেন্টস থাকতে পারে, তার মধ্যে সবচাইতে হাইয়েস্ট রেটিং যেটা তার 100% নিতে হবে, এবং বাকি যেই সেকেন্ড লার্জেস্ট ইকুইপমেন্টটা থাকবে তার 80% নিতে হবে, এবং বাকি যতগুলো থাকবে তাদের 60% নিয়ে জাস্ট আমরা ক্যালকুলেট করে ফেলবো। আশা করছি এটা বুঝতে পারছি আমরা কিভাবে ক্যালকুলেট করতে হবে। এবং যদি কোনো হোটেল বা রেসিডেন্ট গেস্ট হাউস হয়ে থাকে তাহলে সবচেয়ে বড়, এটা প্রায় সেম টু সেম দেখতে পাচ্ছ, ওকে, এটা প্রায় সেম। প্রথম সবচেয়ে থেকে বড় যেই রেটিং এর যে কুকারটা থাকবে সেটা 100%, তার সঙ্গে আমরা প্লাস করবো সেকেন্ড লার্জেস্ট ইকুইপমেন্টার 80%, বাকি যতগুলো আমাদের অ্যাপ্লায়েন্স বা কুক এলিমেন্টস থাকবে তার 60% হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলবো। আশা করছি এটা আমরা ক্লিয়ার। দেন যদি আমাদের মোটর এবং ওয়াটার হিটার এই দুটি ইকুইপমেন্টের ক্ষেত্রে ডাইভার্সিটি ফ্যাক্টর কোনো, যদি রেসিডেন্সিয়াল হাউসের ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লাই করা হয় না, রেসিডেন্সিয়াল হাউসের ক্ষেত্রে যেহেতু আমাদের মোটর একটা ইউজ করা হয় সাধারণত, যেহেতু একটা ইউজ করা হয় তো সেক্ষেত্রে এটার কোনো ডাইভার্সিটি ফ্যাক্টর ইউজ করা হয় না। বাট অন্য সকল ক্ষেত্রে সাপোজ কোনো কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যদি একাধিক মোটর থাকতে পারে, সেই প্রত্যেকটা একাধিক মোটর থাকার ক্ষেত্রে জাস্ট ডিমান্ড ফ্যাক্টর আমাদেরকে সেম ভাবে ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা তো আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি, কিন্তু ওয়াটার হিটারের ক্ষেত্রে কোনো ডাইভার্সিটি অ্যালাউ না, কোনো ডিমান্ড ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করতে পারবো না। আশা করছি এটুকু ক্লিয়ার। দেন লোড এস্টিমেশন করার ক্ষেত্রে আমাদের বিএনবিসির কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হবে। এখান থেকে মাস্ট বি যে ইনস্ট্রাকশন গুলো দেখতেই হবে সেগুলো হচ্ছে বিএনবিসি পার্ট 8 অর্থাৎ ইলেকট্রিক্যাল পার্টের আর্টিকেল নাম্বার 1.3.2.3, যেখানে একটা টেবিল দেওয়া আছে লোড ক্যালকুলেশনের জন্য, জাস্ট লোডের কিছু অ্যাপ্রক্সিমেট ভ্যালু গুলো দেওয়া আছে, যে টেবিল নাম্বার 8.1.16, তারপর টেবিল নাম্বার 8.1.17 এবং 8.1.18, অর্থাৎ সবগুলো প্রায় সিরিয়ালি বসানো আছে। যদি আমরা প্রত্যেকটা লোডের একটা অ্যাপ্রক্সিমেট ওয়াট রেটিং জানতে চাই, যেহেতু এক এক ধরনের ডিভাইসের এক এক ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডের ওয়াট রেটিং ডিফারেন্ট হয়ে থাকতে পারে, বাট আমরা যদি অ্যাপ্রক্সিমেট একটা ওয়াট রেটিং জাস্ট চেক করে আসতে চাই তাহলে বিএনবিসিতে সেই গাইডলাইন দেওয়া আছে যেটা দিয়ে আমরা জাস্ট অপারেট করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো আর কি। দেন লোড ডেনসিটি, লোড ডেনসিটি ক্যালকুলেট করার ক্ষেত্রে লোড ডেনসিটি জিনিসটা কি সেটা লাস্টের দিকে হচ্ছে আমি এক্সপ্লেইন করব। তো লোড ডেনসিটি সম্পর্কে কিছু আইডিয়া দেওয়া আছে, সেটা আমাদের আর্টিকেল নাম্বার 1.3.3.2 টেবিল নাম্বার 8.1.18 এ। তো আমরা এখন সরাসরি বিএনবিসি থেকে দেখা ট্রাই করি, বাট আরো একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে সকেট আউটলেট নাম্বার এক একটা রুমে মিনিমাম কতগুলো সকেট আউটলেট থাকতে হবে তার একটি গাইডলাইন দেওয়া আছে। দেন আমাদের কেবল সার্কিট ব্রেকার নিয়ে আলোচনা ছিল বিএনবিসি, এটা এটা আমরা সহ দিয়ে দিয়েছি। বাট এটা দেখার পূর্বে আমরা আগে এই আর্টিকেল গুলো একটু দেখে আসি। আমরা যদি স্কেপ দিয়ে বেরিয়ে এখান থেকে বিএনবিসি টা ওপেন করি, সাপোজ গত ক্লাসে হচ্ছে আমরা লাইটিং সিস্টেম ডিজাইন করে লাইটিং ডিজাইন করেছিলাম, যেখানে প্রতিটা রুমের মধ্যে কি টাইপের বিল্ডিং এ সাপোজ টেক্সটাইল মিল থেকে শুরু করে রেসিডেন্সিয়াল হাউস, উড ওয়ার্কিং, ডিফারেন্ট ক্যাটাগরির জাস্ট কনস্ট্রাকশনে আমাদের লাক্স লেভেলটা কত হবে সেটা এখানে ইন্ডিকেট করা ছিল। তো আমরা এখন ইলুমিনেশন বা লাইটিং ডিজাইন থেকে এখন যেহেতু লোড ক্যালকুলেশনে যাচ্ছি, আমরা একটু স্ক্রল করে নিচে চলে যেতে থাকি। তো এখানে আমাদের ডিজাইনিং এর জন্য কিছু সিম্বল দেওয়া আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, আজকে যেহেতু সিম্বল আমরা ড্র করছি না। তো এখানে আমাদের দেওয়া আছে ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা আছে 1.3.2.1, এটা আমরা একটু আগে দেখে এসেছিলাম। তো এটা জাস্ট আমরা একটু পরে বোঝার ট্রাই করতে পারি আসলে ম্যাক্সিমাম ডিমান্ড কি এবং ডাইভার্সিটি ফ্যাক্টর কি জিনিস। এবং এটার যদি আমরা এক্সাক্ট কিছু ভ্যালু জানতে চাই, যে ডাইভার্সিটি ফ্যাক্টর যেটা একটু আগে আমরা দেখে আসলাম, এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের অ্যাপেন্ডিক্স এ তে উল্লেখ করা আছে। তো অ্যাপেন্ডিক্স এ সেটা কোথায় সেটা যদি আমরা একটু দেখা ট্রাই করি, একদম নিচের দিকে চলে যাব, অ্যাপেন্ডিক্স একদম নিচে থাকে, স্ক্রল করে আমরা নিচে যাচ্ছি।
আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডেক্স দেখতে পাচ্ছি, রিলেটেড অ্যাপেন্ডেক্স। অ্যাপেন্ডেক্স চলে আসলো, আমরা স্ক্রল করে নিচে যেতে থাকি। যে ডাইভার্সিটি বা ডিমান্ড ফ্যাক্টরের যেই আর্টিকেল, সেটা কিন্তু চলে আসে। দেখতে পাচ্ছি আমাদের পার্ট 8 অ্যাপেন্ডেক্স এ, ম্যাক্সিমাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, এবং যেই টেবিলটা আমরা স্লাইডে শো করেছিলাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 8.1। জাস্ট এই টেবিলটাই কিন্তু লাইটিং এবং কুকিং অ্যাপ্লায়েন্সের যেই ভ্যালুগুলো, সেগুলো কিন্তু আমরা মাত্র দেখে আসলাম স্লাইড থেকে। তো এগুলো যেহেতু আমরা দেখেই ফেলেছি, আমরা আর এক্সট্রা দেখছি না। বাট আরো কিছু ডিমান্ড ফ্যাক্টর এখানে আছে, সেটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার আউটলেট সকেট, 50 অ্যাম্পিয়ার আউটলেট সকেট। তো এই আউটলেট সকেট জিনিসটা কি, এটা আমরা একটু এক্সপ্লেন করছি। তো আমাদের 50 অ্যাম্পিয়ার, 13 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ারের যত ডাইভার্সিটি আছে, এটার উপর ডাইভার্সিটি অ্যাপ্লাই করা যায়। এছাড়া হাউস হোল্ড কুকিং অ্যাপ্লায়েন্সের তো যেই ডাইভার্সিটি গাইডলাইন যেটা আছে, সেটা তো আমরা এখান থেকে দেখে আসলাম। এখানে যেমনটা বলা ছিল যে আমাদের 10 অ্যাম্পিয়ার প্লাস 30% প্লাস 5 অ্যাম্পিয়ার, এখানেও কিন্তু সেই সেম ক্যালকুলেশনটাই দেওয়া হয়েছে যে ফার্স্ট 10 অ্যাম্পিয়ার হচ্ছে প্লাস করব, এটা হচ্ছে আমাদের ফিক্স, দেন যতটুকু বাকি থাকবে তার 30%। তো এখানে আপনাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমাদের সবগুলো প্লাস করে যদি আমাদের 10 অ্যাম্পিয়ারের বেশি না হয়, সাপোজ সবগুলো আমাদের যদি একটা কুকিং এলিমেন্টস বা একটি মাত্র জাস্ট রাইস কুকার উপরে ইউজ করছি, যেটার ওয়াট রেটিং জাস্ট 1 কিলোওয়াট, যেটাকে যদি আমরা 24 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের আম্পিয়ার রেটিং কত আসে? জাস্ট 1000 ডিভাইডেড বাই 230 ভোল্টেজ, তাহলে আমাদের 4 অ্যাম্পিয়ার মতো আসছে। তো সেক্ষেত্রে তো আমাদের 10 অ্যাম্পিয়ার ক্রস করছে না। তো সেক্ষেত্রে আমাদের জাস্ট আম্পিয়ার রেটিংটা যত আসে পুরোটাই আমাদেরকে নিয়ে রাখতে হবে। আশা করছি এই ব্যাপারে কোনো কনফিউশন থাকবে না। বাট আমাদের 30 অ্যাম্পিয়ার যে সকেটের কথা বলা হচ্ছে এবং 50 অ্যাম্পিয়ারের যে সকেট, এই এবং 5 অ্যাম্পিয়ার সকেট, এটার মধ্যে আসলে পার্থক্য কি? 5 অ্যাম্পিয়ার সকেট হচ্ছে আমাদের 2 পিনের সকেট, বাসা বাড়িতে যে আমরা 2 পিনের সকেট ইউজ করি, সেটা হচ্ছে আমাদের 5 অ্যাম্পিয়ারের সকেট। দেন 30 অ্যাম্পিয়ারের সকেট হচ্ছে 3 পিনের সকেট গুলো। আর 3 পিনে এই সকেট গুলো সাধারণত ফ্ল্যাট টাইপ হয়ে থাকে। এবং 15 অ্যাম্পিয়ারের সকেট, এগুলো সাধারণত এয়ার কন্ডিশনের সকেট হয়ে থাকে, যেগুলো 15 অথবা 16 অ্যাম্পিয়ার হয়ে থাকে, যেগুলো রাউন্ড পিনের সকেট। তো ফ্ল্যাট পিন এবং রাউন্ড পিন, এটা যদি আমরা বুঝতে না পেরে থাকি, তাহলে আমরা একটু গুগল থেকে আসছি। সাপোজ গুগলে যদি আমরা টাইপ করি ফ্ল্যাট টাইপ 3 পিন আউটলেট, আউটলেট লিখে সার্চ করলেও চলে আসবে। সকেট বা আউটলেট আমরা যেটাই বলি না কেন, ইমেজটা দেখতে চাচ্ছি আমরা। সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট টাইপ, অর্থাৎ এখানকার যেই সকেটের যেই যে অংশ হচ্ছে আমরা প্লাগ গুলো বসাবো, যে হোল গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো জাস্ট ফ্ল্যাট টাইপের। সাপোজ এটাও যদি আমরা দেখি, এটাও কিন্তু ফ্ল্যাট টাইপের। তো এগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপ, যেখানে এটা যদিও এটা যেমন কমপ্লিটলি রেক্টেঙ্গুলার ফর্ম দেখা যাচ্ছে, এটা যদিও রেক্টেঙ্গুলার ফর্ম না, বাট এগুলো সবগুলোকে আসলে ফ্ল্যাট টাইপ বলা হয়। তাহলে রাউন্ড টাইপ কোনগুলো? এবং এই ফ্ল্যাট টাইপ সবগুলো কিন্তু আমাদের 13 অ্যাম্পিয়ার সকেট, এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি আমাদের লেখা আসছে যে এটা 13 অ্যাম্পিয়ার 3 পিন, 13 অ্যাম্পিয়ার 3 পিন, সবগুলো কিন্তু 13 অ্যাম্পিয়ার 3 পিন সকেট লিখে আসছে। অর্থাৎ এই ফ্ল্যাট টাইপ সকেট গুলো জাস্ট 13 অ্যাম্পিয়ার হয়ে থাকে। বাট আমরা যদি ফ্ল্যাট টাইপ না টাইপ করে রাউন্ড টাইপ লিখে সার্চ করি, তাহলে এই যে যেই গর্তগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমাদের সকেট না তো আমাদের প্লাগের পিন গুলো বসানো হবে, তো সেগুলো কিন্তু রাউন্ড টাইপের হয়ে থাকে। এবং এখানে তার নিচে যদি ক্যাপশন গুলো দেখি, এগুলো কিন্তু 15 অ্যাম্পিয়ার লেখা আছে, অর্থাৎ রাউন্ড টাইম গুলো সাধারণত 15 অ্যাম্পিয়ার হয়ে থাকে। যদি আমরা একটা জাস্ট ক্লিক করে দেখি, এগুলো 15 অ্যাম্পিয়ার সকেট, এগুলো সাধারণত এয়ার কন্ডিশনের জন্য ইউজ করা হয়। দেখতে পাচ্ছি এগুলো এটা ফ্ল্যাট টাইপের সকেট, এবং এটা হচ্ছে রাউন্ড টাইপ। তো এখানে ফ্ল্যাট এবং রাউন্ড টাইপ দুইটা পাশাপাশি দেখা যাচ্ছে। তো আশা করছি ফ্ল্যাট এবং রাউন্ড টাইপ নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং কোনটা আসলে 13 অ্যাম্পিয়ার এবং কোনটা 15 অ্যাম্পিয়ার সকেট, সেই নিয়েও কোনো কনফিউশন থাকবে না। তো এগুলোর উপরও জাস্ট ডাইভার্সিটি আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের সুবিধা মতো। তো
এটা আমরা দেখে নিলাম জাস্ট বিএনবিসি থেকে, দেন আমরা যেখানে ছিলাম সেখানে আবার চলে আসি, অনেক দূর নিচে চলে গিয়েছি আমরা। তো এখান থেকে আমরা প্রথমে দেখেছিলাম ডিমান্ড এন্ড ডাইভার্সিটি, দেন আমাদের টেবিল নাম্বার যেটা দেখার কথা ছিল 8.1.16, আমরা যদি স্লাইডে কিন্তু এই টেবিলটার কথা আমরা বলছিলাম 8.1.16, সেখানে এস্টিমেটেড লোড ফর ডিফারেন্ট ফিটিং এন্ড ফিকচার্স, অর্থাৎ ডিফারেন্ট টাইপের লোডের জাস্ট ওয়াট রেটিংটা কত হবে, জাস্ট এখান থেকে নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো। সাপোজ আমরা দেখতে পাচ্ছি সিএফএল 5 থেকে 65 ওয়াট, অর্থাৎ সিএফএল জিনিসটা আসলে কেটা হচ্ছে আমাদের, যেটা আমরা সাধারণত এনার্জি বাল্ব হিসেবে সবাই চিনি। এটা একসময় প্রচুর পরিমাণে চলতো, বাট এখন আমরা এলইডি বাল্বগুলো ম্যাক্সিমাম ইউজ করতে পছন্দ করছি। বাট এটা হচ্ছে জাস্ট সিএফএল, এটা সাধারণত এনার্জি বাল্বগুলোকে মিন করা হয়ে থাকে। দেন এলইডি অ্যান্ড সোলার প্যানেল পাওয়ার্ড, অর্থাৎ সোলার প্যানেল দিয়ে যে সোলার আমাদের রাস্তার আশেপাশে যে কতগুলো আমরা রোড লাইট দেখে থাকি, সেগুলো কিন্তু জাস্ট সোলার প্যানেল থেকে কানেক্টেড হয়ে থাকে। বাট সেটা সোলার প্যানেল থেকে কানেক্ট হোক বা যেখান থেকে কানেক্টেড হোক, যত ধরনের এলইডি বাল্বগুলো আছে সেগুলো 10 ওয়াট থেকে আমাদের 60 ওয়াটের মাঝামাঝি আমরা নিতে পারি আমাদের ওয়াট রেটিংটা। এলইডি যে বাল্বগুলো আছে সেগুলো, এলইডি বাল্বগুলো সাধারণত 10 ওয়াট থেকে 60 ওয়াটের ভেতরেই থাকে, এর বেশি থাকে না। দেন ফ্লুরিসেন্ট ল্যাম্প হচ্ছে আমাদের টিউব লাইট গুলো মিন করছে, এটা হচ্ছে আমাদের টিউব লাইট, সেটাকে ফ্লুরিসেন্ট লাইট বলা হচ্ছে। দ্য নমিনাল লেন্থ অফ 600 মিলিমিটার। তো সাধারণত 600 মিলিমিটারের লাইট গুলোর জন্য আমরা 20 ওয়াট রেটিং জাস্ট সিলেক্ট করব। দেন 5 অ্যাম্পিয়ার সকেট, অর্থাৎ এই একটু আগে যে আমরা দেখেছিলাম 5 অ্যাম্পিয়ার সকেট, সেটার ওয়াট রেটিং যদি আমরা চিন্তা করি, ওয়াট রেটিং হচ্ছে 1500 ওয়াট, যেটা এসির জন্য ইউজ করা হয়ে থাকে। আবার মাইক্রো ওভেন ডোমেস্টিক পারপাসে যেগুলো ইউজ করি সেগুলো 1200 থেকে 1500 ওয়াটের মধ্যে আমরা ধরতে পারি। ওয়াশিং মেশিন 350 থেকে আমাদের 500 ওয়াটের মধ্যে ধরতে পারি, এটা জাস্ট ডোমেস্টিক। ইন্ডাস্ট্রির ওয়াশিং মেশিন গুলো আরো বেশি হাই রেটিং এর হয়ে থাকে। টেলিভিশন মিডিয়াম সাইজ যেগুলো আছে সেগুলো 120 থেকে 200 ওয়াটের মধ্যে ধরতে পারি। দেন ফটোকপি মেশিন, সিলিং ফ্যান, এটা ম্যাক্সিমাম 100 ওয়াট আছে। দেন টেবিল ফ্যান, প্রেসিডেন্সিয়াল পিডেস্টিয়াল ফ্যান, এটা দেখতে পাচ্ছি হাইস্ট হচ্ছে 120 ওয়াটের। এক্সস্ট ফ্যান, অর্থাৎ সাধারণত কিচেন রুম এছাড়া ওয়াশরুমে এক্সস্ট ফ্যান ইউজ করা হয়ে থাকে, 300 ওয়াট আমরা ধরতে পারি। টোস্টার, ইলেকট্রিক ক্যালেন্ডার, গিজার দেখতে 1000 থেকে 1200 ওয়াটের হয়ে থাকে। দেন এয়ার কন্ডিশন, এসি বলতে ওই এয়ার কন্ডিশন মিন করা হচ্ছে। তো এখানে দুই টাইপের এয়ার কন্ডিশনার দেখানো হচ্ছে, একটা হচ্ছে উইন্ডো টাইপ, একটা স্প্লিট টাইপ। উইন্ডো টাইপ এটা অনেক আগে ইউজ করা হতো, যেগুলো জাস্ট আমাদেরকে পুরোপুরি ওয়ালটা কেটে জাস্ট উইন্ডোর মতো বসিয়ে নিতে হতো। জাস্ট সাপোজ আমরা যদি সরাসরি এক্সপ্লেন না করে আমরা যদি গুগল ছবি দেখা ট্রাই করি, উইন্ডো টাইপ এসি লিখে টাইপ এসি লিখে যদি সার্চ করি, তো ইমেজ আমরা এই যে এয়ার কন্ডিশন গুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের উইন্ডো টাইপ এসি। তো এটা আসলে কিরকম হয়ে থাকে, সাপোজ আমরা এই যে ভিতর থেকে একটি এসি দেখতে পাচ্ছি, জাস্ট একটা পার্ট আমাদের ভেতরে থাকবে আর আরেকটা পার্ট হচ্ছে বাইরের দিকে এভাবে বেরিয়ে থাকবে। জাস্ট এটা উইন্ডো বা অন্য কোনো সিস্টেমে, অর্থাৎ কোন একটা ওয়ালের একটা অংশে কাটা রেখে তারপর হচ্ছে একটি পার্ট ভেতরে থাকবে আর একটি পার্ট বাইরে থাকবে সরাসরি, এটা হচ্ছে আমাদের উইন্ডো টাইপ। তো এগুলো হচ্ছে উইন্ডো টাইপ এসি। আর একটা হচ্ছে স্প্লিট টাইপ। স্প্লিট টাইপ সাধারণত আমাদের বাসা বাড়িতে সচরাচর আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে আমাদের স্প্লিট টাইপ এসি। তো স্প্লিট টাইপ এসি গুলো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট একটি পার্ট হচ্ছে আমাদের ওয়ালের ভেতরে থেকে, আরেকটি পার্ট হচ্ছে আমাদের ওয়ালের বাইরে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি দুইটি পার্ট কিন্তু আলাদা। আমি যদি